আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার। প্রত্যেকে কমেন্ট করবেন, যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, আমাদের কারোর সাথে কারো দেখা হওয়ার সুযোগ নাই। এই কারণে আপনাদের কমেন্ট পড়েই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা। তার মানে প্রত্যেকে প্রত্যেকটা জায়গায় কমেন্ট করবেন। যখন আমি কোনো একটা ম্যাথ করে বলবো যে কমেন্ট করেন বিষয়টা বুঝছেন কিনা, তখনও সবাই একটু কমেন্ট করবেন। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন তাহলে আমি একটু ভাবে পড়ানো শুরু করি। আমরা যেই চ্যাপ্টার দিয়ে আমাদের পড়া শুরু করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ধারা। এখান থেকে প্রত্যেকটা বিসিএস পরীক্ষাতেই একটা করে প্রশ্ন আসে, অন্যান্য নিয়োগ পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। তার মানে এই চ্যাপ্টারটা আমরা এমনভাবে পড়ব যাতে এখান থেকে যেই কোশ্চেনই আসুক সেই কোশ্চেনই জানি আমরা পারি। আচ্ছা, ধারাতে দুইটা আলোচনা, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আমরা সমান্তর ধারা দিয়ে আমাদের আলোচনা শুরু করব। সমান্তর ধারার আরেকটা নাম হচ্ছে সমান্তর প্রগমন। আচ্ছা দেখেন, আমি দুইটা ধারা লিখছি 5, 11, 17, 23 প্লাস ডট 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 প্লাস 59, আরেকটা লিখছি 29 প্লাস 25 প্লাস 21 প্লাস 17 প্লাস ডট 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 মাইনাস 23। এই দুইটা ধারাকে আমি সমান্তর ধারা বলতেছি। তাহলে কোনটা সমান্তর ধারা এটা আমরা কিভাবে বুঝবো? একটা টেকনিক শুধু মনে রাখবেন, পরপর দুটি পদের বিয়োগফল যদি সমান হয় তাইলে আমরা তারে বলবো সমান্তর ধারা। পরপর দুটি পদের বিয়োগফল যদি সমান হয় তাইলে আমরা তারে কি বলবো? সমান্তর ধারা। মানে কি? এক নম্বর এক্সাম্পলটা দেখেন, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59, এটার আমি সমান্তর ধারা বলতেছি। আমরা টেকনিকটা শিখছি কি? পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয়। আচ্ছা, পরপর দুইটা পদের বিয়োগফল মানে হচ্ছে সাধারণ অন্তর। এইটারে আমরা বলি, বিয়োগফলটারে আমরা বলি সাধারণ অন্তর। এই সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, মানে পরেরটা মাইনাস আগেরটা। তাহলে 11 থেকে যদি 5 বিয়োগ করেন তাহলে আসে কত? 6। যদি আমি 17 থেকে 11 বিয়োগ করি তাইলে আসে কত? 6। যদি 23 থেকে আমি 17 বিয়োগ করি তাইলে আসে কত? 6। আমি বলছি কি পরপর দুইটা পদের বিয়োগফল সমান হবে। এই জায়গায় পরপর দুইটা পদের বিয়োগফল কত? 6। এই জায়গায় পরপর দুইটা পদের বিয়োগফল কত? 6। এই জায়গায় পরপর দুইটা পদের বিয়োগফল কত? 6। তার মানে আমরা কি শিখছি? পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে এটা হবে কি ধারা? সমান্তর ধারা। তাহলে আমরা কি এটা প্রথমে বুঝলাম? আচ্ছা, তাহলে বিয়োগফলটা বের করার নিয়ম কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ অথবা কি চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, মানে পরের পদ মাইনাস আগের পদ, পরের পদ মাইনাস আগের পদ, পরের পদ মাইনাস আগের পদ। তাহলে এবার একটু 2 নম্বর এক্সাম্পলটা দেখি। 2 নম্বর এক্সাম্পলটা কি বলছে? 29 প্লাস 25 প্লাস 21 প্লাস 17 প্লাস ডট 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 মাইনাস 23। এটাও আমি বলতেছি কি সমান্তর ধারা। কেন বলতেছি? এই দুইটা পদের বিয়োগফল দেখেন, 25 আর 29-এর বিয়োগফল কত? -4। 21 আর 25-এর বিয়োগফল কত? -4। 17 আর 21-এর বিয়োগফল কত? -4। আমরা শিখছি কি পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয়, এই জায়গায় পরপর দুইটা পদের বিয়োগফল কত? -4, সবগুলো সমান। তাহলে এটা কি ধারা? সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা বোঝার সিস্টেম কি? পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাইলে আমরা তারে বলবো কি? সমান্তর ধারা। সবাই যদি এই ডেফিনেশনটা বুঝে থাকেন তাহলে প্রথমে একটু কমেন্ট করেন ডি ডান। প্রত্যেকে কমেন্ট করবেন। ক্লাসে যেখানে আমি কমেন্ট করতে বলবো প্রত্যেক জায়গায় আপনি কমেন্ট করবেন। আপনি বুঝছেন কিনা সেটা তো আমাকে আপনাকে জানাতে হবে, তার আমি বুঝবো কিভাবে আপনি বুঝছেন কি বোঝেন নাই। এই কারণে আমি যখন যেখানে কমেন্ট করতে বলবো প্রত্যেকে কমেন্ট করবেন। সবাই একটু কমেন্ট করে জানান আপনি সমান্তর ধারার ডেফিনেশনটা বুঝছেন কিনা। এবার আমি সমান্তর ধারার ম্যাথ করানো শুরু করব। আবার যেদিন আমরা গুণোত্তর ধারা পড়বো সেদিন আমরা গুণোত্তর ধারার ডেফিনেশন শিখবো। আচ্ছা, সমান্তর ধারার আমরা এখন প্রথমে পড়বো টাইপ 1। টাইপ 1 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, আমি পড়ানোর সময় 3টা কোড ইউজ করব। একটা হচ্ছে মাস্ট টু নো, একটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, আর একটা হচ্ছে নাইস টু নো। মাস্ট টু নো মানে হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব বেশি সম্ভাবনা আসার। ইম্পর্টেন্ট টু নো হচ্ছে তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ। আর নাইস টু নো মানে হচ্ছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ
বেশি কঠিন লাগলে চাইলে নাইস টু নো কেউ কেউ বাদ দিবেন যারা ম্যাথ একটু বেশি দুর্বল, কিন্তু মাস্ট টু নো আর ইম্পর্টেন্ট টু নো খুব ভালো মতো শিখতে হবে। আচ্ছা, টাইপ 1 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, টাইপ 1 এর নাম কি? সমান্তর ধারার গড় নির্ণয়। তাহলে সমান্তর ধারার গড় নির্ণয় করতে হলে প্রথমে আমাকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে কি? সমান্তর ধারার গড় সমান সমান শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আমরা সমান্তর ধারার যখনই একটা গড় বের করতে বলবে আমাদের সূত্র কি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। মানে কি? এক্সাম্পল নাম্বার 1 নম্বর এক্সাম্পলটা একটু দেখি তো। 1 নম্বর এক্সাম্পলে বলছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। আচ্ছা, প্রথম কথা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, এটা আমি প্রথমে একটু ডিটেলস বুঝাই, তারপর আমি পরীক্ষা কিভাবে শর্টকাটে করবো সেটা শিখাচ্ছি। 1 থেকে 10 মানে কি? 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এরকম করে চলতে চলতে কোন পর্যন্ত যাবে? 10 পর্যন্ত যাবে। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় পরীক্ষা আমরা কখনো এইভাবে করবো না। পরীক্ষা কিভাবে করবো না আমি সেটা দেখাই দিচ্ছি, আগে বেসিকটা বোঝেন। 1 থেকে 10 মানে কি? 1, 2, 3, 4, এই থেকে কোন পর্যন্ত? 10 পর্যন্ত। এটা একটা সমান্তর ধারা। কেন? আমরা জানি পরপর দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে আমরা তারা কি বলবো? সমান্তর ধারা। 2 থেকে 1 বিয়োগ করলে আসে কত? 1। 3 থেকে 2 বিয়োগ করলে আসে কত? 1। 4 থেকে 3 বিয়োগ করলে আসে কত? 1। তাহলে পরপর দুইটা পদের বিয়োগফল সমান, তাহলে এটা কি ধারা? সমান্তর ধারা। আচ্ছা, এখন আমার বলছে সমান্তর ধারার গড় বের করতে। আমরা গড় বের করার সূত্র কি জানি? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমি তো নর্মালি বুঝতেছি এটা হচ্ছে আমার প্রথম পদ আর এটা হচ্ছে আমার শেষ পদ। তাহলে এখন মানগুলো বসান। প্রথম পদ হচ্ছে 1 আর শেষ পদ হচ্ছে 10। তাহলে সূত্র কি? শেষ পদ হচ্ছে 10, প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। 10 আর 1 যোগ করলে 11, 11 এর 2 দ্বারা ভাগ করলে আসে কত? 5.5। সবাইকে আমরা বিষয়টা বুঝছি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় আমরা যদি পুরো ডিটেলস বুঝতে চাই তাহলে বিষয়টা হচ্ছে 1 থেকে 10 মানে কি? 1, 2, 3, 4, এই থেকে কোন পর্যন্ত? 10 পর্যন্ত। আচ্ছা, এই জায়গায় 1 হচ্ছে আমার প্রথম পদ, 10 হচ্ছে আমার শেষ পদ। কথা কি বুঝতে পারছি? এখন এটা আমি ডিটেলস করাইলাম, আমরা মনে হয় ডিটেলসটা সবাই বুঝছি। পরীক্ষায় কিভাবে দ্রুত করবেন সেটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আরো অনেকভাবে আসতে পারে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়, এটা আরো কতভাবে আসতে পারে দেখেন। সবাই একটু শীটটা দেখেন। 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিই। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার গড়, এটা যদি বলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা, আপনার এই জায়গায় প্রথমে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। আমরা এরকম ধাপে ধাপে সবকিছু শিখবো লাইনে লাইনে। যেমন প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার, এই জায়গায় আপনার কাছে প্রথমে প্রশ্ন আসতে পারে ভাই স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। আপনি খুব সহজ করে শিখবেন। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে টাকা। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে কি? টাকা। আচ্ছা, আমরা টাকা তাহলে কাউন্ট করি কত দিয়ে? 1 টাকা দিয়ে আমরা শুরু করি না? তার মানে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 দিয়ে। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 100 টাকা, 500 টাকা, 6270 টাকা। মানে আমরা যেটা টাকা বলি সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে টাকা শুরু হয় কত দিয়া? 1 দিয়া। তাহলে এখানে একটু সবাই নোট নেন, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা মানে কি বুঝবো? টাকা। টাকা শুরু হয় কত দিয়ে? 1 টাকা দিয়ে না? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 2,05,50,770 টাকা, এটাও স্বাভাবিক সংখ্যা। আমরা যদি বাজেটটা দেয়, যে বাজেট দিচ্ছে 7 লক্ষ কত কোটি টাকা দেয়, সেটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা। মানে যেটাই টাকা সেটাই স্বাভাবিক সংখ্যা। তাহলে টাকা শুরু হয় কত দিয়ে? 1 টাকা দিয়ে। তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? 1। আচ্ছা, এখন অনেকে আবার একটা প্রশ্ন করতে পারেন ভাই, একটু আগে একটা প্রশ্ন দেখলাম ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, আমি এটা বুঝাই তারপর ক্রমিক সংখ্যা বুঝছি। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 দিয়ে শুরু স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, এই থেকে কোন পর্যন্ত? 10 পর্যন্ত। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা মানে কি? 1, 2, 3, এই থেকে কোন পর্যন্ত? 10 পর্যন্ত। এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। বসাই দেবো, গল্প শেষ। আচ্ছা, এখন যদি বলা হয় প্রথম 10টি ক্রমিক সংখ্যার গড়। ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর। প্রথম 10টি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে পরপর। পরপর মানে কি? 1 এর পর হচ্ছে 2,
2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6। তাহলে প্রথম 10টি ক্রমিক সংখ্যা মানে কি 1 দিয়ে শুরু, 1 2 3 এরকম করে চলতে চলতে কোন পর্যন্ত যাবে? 10 পর্যন্ত যাবে। সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে 1 নম্বর কোশ্চেনটা আপনাকে অনেক ভাবে দিতে পারে, যেভাবেই দেখ আমরা কি পারবো। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর পরপর 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6। আর স্বাভাবিক সংখ্যা মানে কি টাকা। আর যদি সমান্তর দ্বারার গড় বের করতে বলে সূত্র কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আমরা যদি পুরো एग्जांपल 1টা বুঝে থাকি তাহলে একটু লিখিত সবাই एग्जांपल 1 ডান। আমি ভাই এভাবেই ধরে ধরে পড়াই, মানে একটা ম্যাথ দিয়ে দেখেন আমি কিন্তু আপনাকে 5 ধরনের ম্যাথ সলভ করানো শিখিয়ে দিলাম। তার মানে এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক আপনি কিন্তু এখানে অ্যানসার করতে পারবেন। তারপর আমি এই টাইপের কয়েকটা অঙ্ক করাই দেব, এখন আপনি সব অঙ্ক নিজেই পারবেন। তারপর আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দিতেছি যাতে আপনি ক্লিয়ার হয়ে যান। ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, আমার ক্লাস যদি মনোযোগ সহকারে করেন, ম্যাথ আপনি যদি কিছু নাও পারেন কোনো সমস্যা নেই। এই কোশ্চেনটা দেখেই তো বুঝছেন যে একটা কোশ্চেন দিয়ে আমি 5 থেকে 6 ধরনের কোশ্চেন বুঝিয়ে দিলাম। আর বোঝানোর সময় যখন যেই জিনিসটা নতুন আসবে, যেমন স্বাভাবিক সংখ্যা আপনি জানেন না, ক্রমিক সংখ্যা আপনি জানেন না, এগুলো ভাই বুঝিয়ে দেওয়া হবে। মানে আমি ধরেই নিছি আপনারা যারা আমার কাছে পড়তে আসছেন আপনি কিচ্ছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না, 00। এইখানে লাইনে লাইনে যেখানে যেটা পড়ানো দরকার সেটাই পড়ানো হবে। সবাই একটু আমরা ফিডব্যাক দেই एग्जांपल 1 কি ডান হয়েছে নাকি। আমার ভাই কন্ডিশন একটাই, যারা ক্লাস করবেন আমি যেখানে কমেন্ট করতে বলবো সেখানে শুধু কমেন্ট করবেন, আর কিছু করার দরকার নেই। মনোযোগ সহকারে ক্লাস দেখবেন, যেখানে কমেন্ট করতে বলছি, কারণ আমি কিন্তু এখন কমেন্টগুলো দেখতেছি সবাই ডান লিখতেছেন, মানে কি সবাই বুঝছেন, তাহলেই তো আমি পরের আলোচনাটা করতে পারবো, তাই না? এইখানে প্রত্যেকটা ক্লাসে যেখানে কমেন্ট করতে বলবো সেখানেই কমেন্ট করবেন। আচ্ছা এইবার আসেন আমরা এই টাইপের আরো কিছু ম্যাথ দেখি। एग्जांपल নাম্বার 4, 4 বলছে কি 0 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়, 0 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। এখন ভাই 0 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যা মানে কি 0 1 2 এরকম করে 49 পর্যন্ত, এটা আর এখন লেখার দরকার নাই, আমরা তো বুঝে গেছি 0 থেকে 49 মানে কি 0 থেকে 49। এইটা আর লেখার দরকার নেই। আপনি কি করবেন, প্রথমে দেয়া আছে কি 0, 0 মানে হচ্ছে আমার প্রথম পদ, 49 মানে হচ্ছে আমার শেষ পদ। 0 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়, ক্রমিক মানে কি পরপর। তাহলে আমরা তো বুঝেই গেছি 0 1 2 থেকে কি 49 পর্যন্ত। এটার আমি এখন আর পরীক্ষার লাইনে লিখবো না, আমরা পরীক্ষায় কি করব 0 থেকে 49, 0 মানে হচ্ছে আমার প্রথম পদ, 49 মানে হচ্ছে আমার শেষ পদ। সূত্র কি সমান্তর দ্বারার গড়ের শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি আসে কত 49/2 মানে হচ্ছে 24.5। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা যদি বুঝে থাকেন এবার আসেন एग्जांपल নাম্বার 8 নম্বর एग्जांपलটা দেখলে অনেকে একটু ভয় পেয়ে যেতে পারেন যে এটা আবার কি আসলো, কিচ্ছু না ভাই একই জিনিস। 8 এ কি বলছে 1, 2, 3 ডট 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 n ধারাটির গাণিতিক গড় কত। ভাই আপনার তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, 1 2 3 ডট ডট n কি দিছে আমার দরকার নাই, আমি দেখতেছি কি এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা মানে কি তার গড় হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা এটা হচ্ছে কি আমার প্রথম পদ, এটা হচ্ছে কি আমার শেষ পদ। প্রথমটা হচ্ছে প্রথম পদ, শেষটা হচ্ছে শেষ পদ। আর ধারাটা যদি সমান্তর হয় তাহলে গড় বের করতে বলে সূত্র কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা তাহলে আমার শেষ পদ কি n, আমার প্রথম পদ কি 1 ডিভাইডেড বাই 2, তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা আমি যদি বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন তো। एग्जांपल 8 কি ডান হয়েছে নাকি? আমি যদি বুঝাইতে পারি সবাই একটু কমেন্ট করে জানান एग्जांपल 8 কি ডান হয়েছে নাকি। সবাই একটু ফিডব্যাক দেন एग्जांपल 8 কি ডান হয়েছে নাকি। ভাই एग्जांपल 8 লেখা ডান লিখবেন, শুধু ডান লিখবেন না, কারণ শুধু ডান লিখলে তো আমি বুঝতে পারবো না আপনি কোন एग्जांपलটা বুঝছেন। সবাই একটু কষ্ট করে লিখবেন एग्जांपल 8 ডান। যখন যে एग्जांपलটা পড়াবো সেই নাম্বার লিখে ডান লিখবেন, তা না আমি বুঝতে পারবো না আপনি কোন एग्जांपलটা বুঝছেন যে সেটার জন্য কমেন্ট করছেন। একটু সবাই কমেন্ট করে দেই, একটু সবাই কমেন্ট করে দেই। আচ্ছা এবার আসেন एग्जांपल 9। 9 কি বলছে দেখেন 1 হতে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, 1 হতে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়।
আচ্ছা ভাই একটু মনোযোগ দেন, বলছে কি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। আচ্ছা যদি শুধু 1 থেকে 50 বলতো তাহলে কি হতো 1 2 3 এরকম করে 50 পর্যন্ত নিতাম। যদি 1 থেকে 50 বলতো, যদি 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বলতো তাইলে আমার হচ্ছে 1 2 3 থেকে আমি 50 পর্যন্ত নিতাম। আচ্ছা কিন্তু বলছে কি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, তাহলে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো কি কি 1 3 5 এরকম করে চলতে চলতে দেখেন 50 তো জোড়, তাহলে 50-এর আগের বিজোড় সংখ্যাটা কত 49। আমার কথাটা বুঝেন, যদি বলতো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর গড় শুধু, তখন হয়তো 1 2 3 50 মানে 1 হইতো তখন প্রথম পদ, 50 হইতো আমার শেষ পদ। কিন্তু এখন আপনাকে কোশ্চেন দিছে কি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, তাহলে 1 থেকে 50 এর মধ্যে বিজোড় সংখ্যা কে কে 1 3 5 এরকম করে চলতে চলতে 50 50 তো বিজোড় না, 50 তো জোড়, তাহলে 50 এর আগের বিজোড় সংখ্যা কোনটা 49। তাহলে এই 49 হচ্ছে আমার শেষ পদ আর এই 1 হচ্ছে আমার প্রথম পদ। এখন আমি সমান্তর ধারার গড় জানি কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। আরেকটা एग्जांपल দেখি, एग्जांपल নাম্বার 10। তাইলে আমাদের টাইপ 1 শেষ। কি বলছে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড়। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড়। আচ্ছা 2 থেকে শুরু করেন, আচ্ছা 2 থেকে শুরু করলাম, 2 এর পরের জোড় সংখ্যা কত 4, তারপরের জোড় সংখ্যা কত 8 6, তারপরেরটা কত 8, তারপরেরটা কত 10। আপনারা বলছে কি 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড়। তাহলে প্রথমে শুরু হবে 2 দিয়া, 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8, 8 এর পর 10, এই 5টা হয়ে গেছে না, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এইটা হচ্ছে কি আমার প্রথম পদ আর এইটা হচ্ছে কি আমার শেষ পদ। এখন আমাদের সূত্র কি সমান্তর ধারার গড় সমান কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2, তাহলে 12 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স হচ্ছে 6। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই যদি বুঝে থাকে তাহলে ফাইনাল একটা ফিডব্যাক দেন, টাইপ 1 ডান। টাইপ 1 এখন বাসায় পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের বেশি লাগার কথা না। সবাই একটু ফিডব্যাক দেন টাইপ 1 কি ডান হয়েছে নাকি, একটু আমরা সবাই ফিডব্যাক দেই টাইপ 1 কি ডান হয়েছে নাকি। আর সবাই চেষ্টা করবেন ক্লাসের শুরু থেকে ক্লাস করতে, তা নাহলে কিন্তু আপনি প্রথমেই যদি আলোচনাটা না বোঝেন ওই টাইপটা তো ধরতে পারবেন না। সবাই চেষ্টা করবেন যখন যে ক্লাসটা যখন শুরু হয় একদম প্রথম থেকে ক্লাসটা করার জন্য, ক্লাসের মাঝখানে এসে কিন্তু অনেক কিছু ধরতে পারবেন না। আচ্ছা এইবার আসেন টাইপ 2। আচ্ছা ভাইয়া টাইপ 2টা একটু মনোযোগ সহকারে সবাই আমরা বোঝার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে ফর্মুলাটা বোঝেন। যদি ফর্মুলা বোঝেন তাহলে আপনি খুব ইজিলি ম্যাথটা পারবেন। আচ্ছা ফর্মুলাটা হচ্ছে যদি টাইপ 2তে আপনাকে কোনো কারণে কততম পদ, কোন পদ কিংবা পদ সংখ্যা বের করতে বলে, 3টা টার্মের যে কোনো একটা টার্ম পরীক্ষা দিতে পারে। কি কি দিতে পারে? কততম পদ দিতে পারে, কোন পদ দিতে পারে, পদ সংখ্যা দিতে পারে। এই 3টা টার্মের যে কোনো একটা টার্ম যদি দেয়, কততম পদ বের করতে বলে অথবা যদি কোন পদ বের করতে বলে অথবা যদি পদ সংখ্যা বের করতে বলে, আমার শর্টকাট সূত্রটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এই শর্টকাট সূত্রটা মুখস্থই করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই শর্টকাট সূত্রটা কি আপনি নিজে নিজে বানাইছেন? ম্যাথমেটিক্সে কোনো কিছু নিজে নিজে বানানো হয় না, সব বেসিক দিয়ে তৈরি করে। আমি ডিটেলসটা দেখাই দিতেছি, কিন্তু আমাদের এই শর্টকাটটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ডিটেলসটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটাকে সলভ করলে এই লাইনটা আসে। n-তম পদ মানে হচ্ছে শেষ পদ। এটা কারো বোঝার দরকার নেই, জাস্ট আমি কিভাবে আনছি সেটা দেখাচ্ছি, যে কোনো শর্টকাটই আকাশ থেকে আসে না, সব মূল সূত্র দিয়ে তৈরি করা হয়। n-তম পদ মানে হচ্ছে শেষ পদ, a মানে হচ্ছে প্রথম পদ, n মানে হচ্ছে পদ সংখ্যা,
-1, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। আচ্ছা, এখন এটারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রথম পদটাকে কি আমরা এই পাশে মাইনাস করে নিয়ে যেতে পারি, তাহলে বা শেষ পদ মাইনাস প্রথম পদ সমান সমান কি পদ সংখ্যা -1 ইন্টু সাধারণ অন্তর। আচ্ছা, এখন এই সাধারণ অন্তরটাকে কি ভাগ করে এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে কি লেখা যায় পদ সংখ্যা -1 সমান সমান কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। এখন এই -1টারে কি আমরা এই পাশে নিয়ে গেলে কি এটা +1 হয়ে যাবে, তাহলে পদ সংখ্যা সমান সমান কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1। তাহলে আমরা কি ভাইয়া শর্টকাট সূত্রটা আসমান থেকে আনছি, আমরা এই মূল সূত্র থেকে আনছি। তাহলে যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারেন, ভাইয়া টাইপ 2 কোশ্চেনটা তো আমরা n তম পদ সমান a + n - 1 * d দিয়েই করতে পারি। এটা দিয়ে করলে যেটা সমস্যা হবে, আপনাকে 1 2 3 4 চারটা লাইন করে অঙ্কের রেজাল্ট মিলাতে হবে। এমসিকিউ পরীক্ষায় আপনি এত সময় পাবেন না, এমসিকিউ পরীক্ষায় আপনাকে অনেক টাইম সেভ করতে হবে। কারণ আমি এই সূত্রটা থেকে কিন্তু এই সূত্রটা বানাতে আমাকে 4টা লাইন লিখতে হয়েছে। আপনার কি এমসিকিউ পরীক্ষায় 4টা লাইন লেখার সুযোগ আছে? তার মানে আমরা যে শর্টকাট সূত্রগুলো ইউজ করব কোনোটাই আসমান থেকে আসে নাই, সব মূল সূত্র থেকে তৈরি করা হয়েছে। তাহলে আমাদের টাইপ 2তে গল্পটা কি এতটুকু জানার কোনো দরকার নেই, এটা আমি জাস্ট দেখাই দিলাম সূত্রটা আমরা কিভাবে আনছি। আমাদের শুধু জানতে হবে কি কততম পদ, কোন পদ কিংবা পদ সংখ্যা যদি চাই তাহলে আমাদের সূত্র কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1 কি বলছে, 13 + 20 + 27 + 34 + ... +111 এই ধারাটির পদ সংখ্যা কত? এই ধারাটার পদ সংখ্যা কত? আমরা একটু আগে শিখছি কি পদ সংখ্যা, কততম পদ, কোন পদ, এগুলো যদি চাই তাহলে আমার সূত্র কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1। তাহলে ভাই একটু আমরা দেখি তো, এইটা হচ্ছে আমার প্রথম পদ, এইটা হচ্ছে আমার শেষ পদ। আচ্ছা, সাধারণ অন্তর মানে আমরা একটু কি শিখছিলাম, সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে এটা সাধারণ অন্তর কত হবে 20 - 13, দ্যাট মিনস হচ্ছে সাধারণ অন্তর মানে কত 7। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? আমরা শিখছি কি সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। তাহলে 20 থেকে 13 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 7। তাহলে সাধারণ অন্তর হচ্ছে 7। তাহলে এখন সূত্রের মানগুলো বসান, শেষ পদ হচ্ছে 111, প্রথম পদ হচ্ছে 13, সাধারণ অন্তর হচ্ছে 7 + 1। 111 থেকে 13 বিয়োগ করলে আসে কত 98 ডিভাইডেড বাই 7 + 1। 7 দিয়ে 98 কাটলে আসে কত 14, 14 সাথে 1 যোগ করলে কত 15। তাহলে কততম ধারাটির পদ সংখ্যা কত 15। তাহলে আপনার যদি বলা হয় ধারাটির পদ সংখ্যা যদি চায়, আমার সূত্র কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1। এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ, আর আমার সাধারণ অন্তর কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা দিয়ে আমি বের করব সাধারণ অন্তর। আচ্ছা, এখন দেখেন 1 নম্বর কোশ্চেনটা কিন্তু আরো অনেকভাবে আসতে পারে। পদ সংখ্যা কত এটা বলতে পারে, কততম পদ বলতে পারে, কোন পদ বলতে পারে, যাই বাইর করতে বলুক আমরা কি বের করতে পারবো। তার মানে আপনাকে কততম পদ বলুক, কোন পদ বলুক কিংবা পদ সংখ্যা বলুক, একের লাস্টের যেটা প্রশ্ন সেটা আমি আলাদাভাবে সলভ করে দিতেছি। তাহলে আপনাকে কততম পদ, কোন পদ কিংবা পদ সংখ্যা যদি বলে তাহলে কেস 1 এর যেই ম্যাথই আসুক না কেন আমরা কি সবাই পারবো। সূত্র কি কততম পদ বলুক, কোন পদ বলুক কিংবা পদ সংখ্যা বলুক, সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 1 ডান। একের লাস্টের এক্সাম্পলটা আমি দেখাই দিতেছি, একের লাস্টের এক্সাম্পলটা আমি দেখাই দিতেছি। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 1 যদি আমরা বুঝে থাকি তাহলে আপনারা হচ্ছে 11 পর্যন্ত সবগুলো এক্সাম্পলই পারবেন। এবার আসেন 12, 12টার পাশে একটু লেখেন এক্সেপশনাল।
আপনাদের যদি একটু এক্সেপশনাল কোশ্চেন দেয় তাহলে 12 নম্বর কোশ্চেনটা আসতে পারে। এক্সেপশনাল মানে যদি একটু ব্যতিক্রমী এবং একটু যদি অনেক বেশি কঠিন কোশ্চেন হয় তাহলে 12 নম্বর কোশ্চেনটা আসতে পারে। কি আসতে পারে? 6 + 12 + 18 + 24 + ... ধারাটির n-তম পদ 42 হলে n এর মান কত? n এর মান কত? আচ্ছা ভাইয়া, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি আপনাদের বলছিলাম কি, কততম পদ, কোন পদ, আর যদি পদ সংখ্যা চায় তাহলে আমাদের সূত্রটা কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। আচ্ছা, এইবার আমরা যদি কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা একটু এক্সেপশনাল, যদি অনেক বেশি কঠিন কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা দিতে পারে। 6 + 12 + 18 + 24 + ... ধারাটির n-তম পদ 42 হলে n এর মান কত? আচ্ছা, এই কোশ্চেনটা যদি এভাবে দিত 6 + 12 + 18 + 24 + ... + 42, এই ধারাটির পদ সংখ্যা কত? তাহলে আপনি কি করতেন? 42 হলো আমার শেষ পদ, 6 হলো আমার প্রথম পদ, সাধারণ অন্তর হচ্ছে কি 12 - 6, দ্যাট মিন্স হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে আমার 6। ভ্যালুগুলো বসাই দিলে কিন্তু আমাদের গল্প শেষ। কোশ্চেনটা যদি এভাবে দিত 6 + 12 + 18 + 24 + ... + 42, এই ধারাটির পদ সংখ্যা কত? তাহলে আমরা কিন্তু এটা খুব সহজেই পারতাম। কিন্তু আপনারা এরকম না দিয়ে কি বলছে? 6 + 12 + 18 + 24 + ... ধারাটির n-তম পদ 42। সবাই খাতায় একটা নোট নেন। আমরা একটু আগে শিখেছিলাম কি, যে সূত্র তখন লিখছিলাম n-তম পদ সমান কি a + n - 1 * d। এই n মানে হচ্ছে আমার পদ সংখ্যা, আর n-তম পদ মানে হচ্ছে আমার শেষ পদ। এই n-তম পদ আর n এর পার্থক্যটা কি, এটা আমি টাইপ 3 পড়ানোর পর বুঝাবো। n-তম পদ আর n এর পার্থক্যটা কি, এটা আমি টাইপ 3 পড়ানোর পর বুঝাবো। তাহলে আপাতত আমরা জানলাম কি n-তম পদ মানে শেষ পদ। তাহলে n-তম পদ 42, তার মানে কি শেষ পদের মান 42। আর চাইছে কি n এর মান, n মানে কি আমরা একটু আগে শিখছি পদ সংখ্যা। তাহলে এখানে একটু নোট নেন, কততম পদ, কোন পদ, পদ সংখ্যা, কিংবা যদি n চায় তাহলে আমাদের সূত্র হচ্ছে কি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ, আর 12 আর 6 এর বিয়োগফল হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু লেখেন কেস 1 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন একটু লেখেন কেস 1 ডান। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে দেন। সবাই একটু কমেন্ট করে দেন তো, আমরা কি বুঝছি কিনা, কেস 1 কি ডান হয়েছে নাকি? একটু সবাই কমেন্ট করে দেয় কেস 1 কি ডান হয়েছে নাকি। একটু সবাই কমেন্ট করি। আচ্ছা, সবাই লিখতেছেন কেস 1 ডান। আচ্ছা, এখন তারপরও যদি কারো মনে করেন একটা ম্যাথ একটু কম বুঝছেন এতবার বলার পরও, সে হচ্ছে এই ম্যাথটা আরেকবার একটু দেখে নেবেন, কারণ আমাদের এই গ্রুপে ক্লাস রেকর্ড রাখা থাকবে আজীবন। কেউ যদি এরপরও একটু কম বুঝেন, যে এই ম্যাথটা একটু মনে করেন আমি একটা ম্যাথ অনেক সময় নিয়ে পড়ানোর চেষ্টা করি, তারপরে যদি কেউ মনে করেন যে দু একদিন একটু কম বুঝছি, আপনি এই 12 নম্বর এক্সাম্পলটা আরেকবার একটু দেখে নেবেন, তাহলে তো হইলো। আচ্ছা, এইবার আসেন কেস 2। কেস 2 পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। কেস 2 একটু স্টার দিয়ে রাখেন আর একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। কেস 2টা সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আপনারা যদি আমি কেস 2 ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা যদি আমি 13 নম্বর কোশ্চেনটা এরকম দিতাম, 15 18 21 + ... + 69, এই ধারাটির পদ সংখ্যা কত? আপনাকে যদি আমি এই কোশ্চেনটা দিতাম আপনি কি করতেন? সবাই একটু মনোযোগ দিয়ে আমরা বুঝি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুধু শুনবেন। যদি মনোযোগ সহকারে শোনেন তাইলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। 15 18 21 + ... + 69, আপনার বলছে এই ধারাটার পদ সংখ্যা বের করতে। যদি কোশ্চেনটা এরকম দিত তাহলে আমার গল্প কি ছিল? এইটা হচ্ছে আমার প্রথম পদ, এইটা হচ্ছে কি আমার শেষ পদ।
এটা হচ্ছে আমার প্রথম পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। আর সাধারণ অন্তর কত? 18 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে 3 হচ্ছে আমার সাধারণ অন্তর। সবাই একটু ভাই মনোযোগ দেন। আমরা আগের ম্যাথটা যদি এভাবে আসতো 15 প্লাস 18 প্লাস 21 প্লাস ডট 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 প্লাস 69, এই ধারাটির পদ সংখ্যা কত? তাহলে আমরা কি করতাম? 15 হচ্ছে আমার প্রথম পদ, 69 হচ্ছে আমার শেষ পদ, সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এটা মান বসান। 69 মাইনাস 15 অন্তর হচ্ছে 3। আচ্ছা 69 থেকে 15 বাদ দিলে থাকে কত? 54। 3 প্লাস 1, 3 দিয়ে 54 কাটলে 18, তাহলে 18 প্লাস 1 মানে হচ্ছে 19। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি কোশ্চেনটা এরকম দিত, এইরকম দিলে আমরা সবাই কোশ্চেনটা পারি, কিন্তু কোশ্চেনটা এরকম দেয় নাই। কোশ্চেনটা কিরকম দিছে সবাই খুব মনোযোগ দেন ভাই, এই ধরনের কোশ্চেনই পরীক্ষা আসবে। 15 থেকে 69 পর্যন্ত, 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? সবাই একটু মনোযোগ দেন। 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, আপনার প্রথম কাজ এই ধারাটা তৈরি করে নেওয়া। এই ধারাটা তৈরি করে নেওয়া 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য। যদি এরকম কোশ্চেন আসে, আমি যদি এরকম ধারাটা তৈরি করে নিতে পারি, তাইলে তো আমরা কেস 1-এর সূত্রের মতো করে অঙ্কটা করে ফেলতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা ধারাটা তৈরি করবো কিভাবে? 15 থেকে 69 পর্যন্ত কতগুলো পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য? তাহলে দেয়া আছে কি কি 15 আর 69। প্রথমে দেখেন 3 দ্বারা কি 15 বিভাজ্য হয়? হ্যাঁ, 15 3 দ্বারা ভাগ করলে কত? 5 হয়। তাহলে প্রথম পদ কত? 15। আচ্ছা বলছে কি 3 দ্বারা বিভাজ্য, তার মানে গ্যাপ থাকবে কি 3 করে। তাহলে 15 পর কত? 18, তারপরে কত? 21। এরকম করে চলতে চলতে কোন পর্যন্ত যাবে? লাস্ট পদ কি? 69। এইটাও দেখেন 3 দ্বারা বিভাজ্য কিনা। 69 3 দ্বারা ভাগ করলে 23, তার মানে সেটাও বিভাজ্য। তার মানে আমার সিরিজটা হচ্ছে কি 15, 18, 21, 69। আপনি আবার মনোযোগ দিয়ে বুঝেন। আপনারা যা দ্বারা বিভাজ্য বলবে, যদি 3 দ্বারা বলে তাহলে এইটা হচ্ছে আপনার ডিফারেন্স, মানে দুইটা পদের মাঝখানের ডিফারেন্সটা হচ্ছে যা দ্বারা বিভাজ্য বলবে। যদি 3 দ্বারা বলতো তাহলে দুইটা পদের ডিফারেন্স হবে 3। যদি 4 দ্বারা বলে তাহলে দুইটা পদের মাঝখানে ডিফারেন্স হবে 4। যদি 5 দ্বারা বলে তাহলে দুইটা পদের মাঝখানে ডিফারেন্স হবে 5। আচ্ছা এখন প্রথম পদ আর শেষ পদটা কিভাবে দেখবেন? এই যে প্রথম পদ দেওয়া আছে 15 আর শেষ পদটা দেওয়া আছে 69। 15 3 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়, তাহলে প্রথম পদটা আমার 15ই হবে। শেষ পদ দেওয়া আছে 69, 69 আমি 3 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়, তার মানে আমার প্রথম পদ হচ্ছে 15, শেষ পদ হচ্ছে আমার 69। আর যেটা বিভাজ্য বলছে মানে ডিফারেন্স 3, এটা হচ্ছে আমার সাধারণ অন্তর। যদি কেউ একটু কম বুঝে থাকেন কোনো সমস্যা নেই, আমি আরো দুইটা এক্সাম্পল করাবো। তাহলে এখন আপনার কি 15, 18, 21, 69 এই সিরিজ হয়েছে। তাহলে প্রথম পদ 15, শেষ পদ 69, সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে পদ সংখ্যা বের করার সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। সবাইকে এটা বুঝছেন? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, যদি কম বুঝে থাকেন তাহলে সমস্যা নেই। 14 নম্বরটা দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। 14 নম্বরটা দেখেন। 14 নম্বরটা একটু সবাই দেখি। 14 নম্বরে কি বলছে? 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা খুব ভালো কথা, 3 দ্বারা বিভাজ্য বলছে, তার মানে কি গ্যাপ থাকবে কত করে? 3 করে। এখানে প্রথমে দেয়া আছে 1, শেষে দেয়া আছে 100। আচ্ছা এখন প্রথম প্রশ্ন, 1 রে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে 1 কিন্তু প্রথম পদ হবে না। গতবার 15 রে আমি 3 দ্বারা ভাগ করতে পারছি, এই কারণে 15 আমার প্রথম পদ হয়েছে। কিন্তু এবার 1 রে তো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 1 হবে না। তাহলে 1 এর পর কত? 2, 2 রে কি 3 দ্বারা ভাগ করা যায়? তাও যায় না, তাহলে 2 হবে না। 3 রে কি ভাগ করা যায়? যায়, তাহলে প্রথম পদ হবে 3। আমি কি বুঝাইতে পারছি? আপনি এখানে যা দ্বারা বিভাজ্য বলছে এটা হচ্ছে আমার সাধারণ অন্তর, এটা হচ্ছে আমার সাধারণ অন্তর। আর প্রথম পদটা আমরা কিভাবে দেখব? 1 কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে 1 এর পর কি 2, 2 কি যায়? তাও যায় না। 3, 3 কি যায়? যায়, তার মানে 3 হচ্ছে আমার প্রথম পদ। আচ্ছা এবার আসেন 100, 100 রে কি 3 দ্বারা ভাগ করা যায়? 100 রে কি 3 দ্বারা ভাগ করা যায়? না, যায় না। তাহলে 100 এর আগে আছে কি? 99, 99 রে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায়, এই কারণে শেষ পদ হচ্ছে 99। তাহলে আপনার 3, 3 এর পরেরটা হবে কত? 6, 6 এর পর হবে কত? 9, কারণ আমার ডিফারেন্স কত করে? 3 করে।
3 কইরা, আমি পুরো ডিটেইলসটা দেখাচ্ছি, তারপর শর্টকাটে দেখাবো। 3 কইরা 1 থেকে 100, 1 হবে না কেন? 3 দ্বারা বিভাজ্য হয় না, 2 হয় না, 3 হয়, তাহলে 3 হচ্ছে আমার প্রথম পদ। আচ্ছা 100 কি 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে 100 আগে আসেন। 99 কি হয়? হয়, তাহলে 99 হচ্ছে আমার শেষ পদ। যদি 99 না হইতো তাহলে তার আগের পদ দেখবেন 98, 98 না হলে তার আগের পদ দেখবেন 97। তাহলে এখন এগুলা না লিখলেও চলে। না লিখলেও চলে কেন? আমার পদ সংখ্যা বের করার সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে আমি প্রথম পদ পাইলাম 3, শেষ পদ পাইলাম 99, এই বিভাজ্য যা দ্বারা বলবো সেটা হচ্ছে সাধারণ অন্তর, তাও পাইলাম। এই ভ্যালু বসাই দিলে তো আমাদের অঙ্ক শেষ। সবাই কি কনসেপ্টটা বুঝছেন? না বুঝে থাকলে আমি আরো একটা ম্যাথ বুঝাবো। যদি কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে লেখেন সি ডান, আর যারা মিডিয়াম বুঝছেন তারা লেখেন সি এম, যারা হচ্ছে পুরোটা বুঝছেন তারা লেখেন সিডি, আর যারা কম বুঝছেন বা মিডিয়াম বুঝছেন তারা লেখেন সিএম। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা পরীক্ষা আসার মতো কনসেপ্ট টাইপ, এই কেস 2 পরীক্ষা আসার মতো। সবাই একটু কমেন্ট করবে, সবার কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো আসলে কি অবস্থা। আচ্ছা সবাই সিডি লিখতেছেন, তার মানে সবাই বুঝছেন। তারপর আমি আরেকটা এক্সাম্পল দেখাই দিই 15 নম্বর, যেহেতু এটা পরীক্ষা একটু ইম্পর্টেন্ট, আসার চান্সও বেশি। 15 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। আচ্ছা 15 নম্বর কি বলছে একটু দেখি। 15 নম্বর বলছে 12 ও 96 এর মধ্যে, 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা ভাই দেখেন, এবার আসেন আমরা স্মার্ট ক্যালকুলেশন করি। কি দ্বারা বিভাজ্য? 4 দ্বারা। আমরা কি শিখছি? যা দ্বারা, আচ্ছা যা দ্বারা বিভাজ্য বলবে 4 দ্বারা, 4 দ্বারা যদি বিভাজ্য বলে তাহলে এটা হচ্ছে কি আমার সাধারণ অন্তর। 4 দ্বারা যদি বিভাজ্য বলে সেটা হচ্ছে আমার সাধারণ অন্তর। আচ্ছা প্রথমে দেওয়া আছে কি 12, দেখেন তো 12 কি 4 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে 12 যেহেতু 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে কি আমার প্রথম পদ 12। আচ্ছা 96, 96 কি 4 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়, 24 হয়। তাহলে আমার 96 হচ্ছে কি শেষ পদ। যদি 12 না যাইতো তাহলে আপনি 12-র পরেরটা চাইতেন 13, তারপর 14, তারপর 15, মানে সোজা বাংলা প্রথমটা দেখবেন চেক করে যায় কিনা। যদি যায় তাহলে সেটা আমার প্রথম পদ, শেষটা যদি দেয় তাহলে শেষটা আমার শেষ পদ। কিন্তু প্রথমটা যদি কোনো কারণে না যায় তাহলে তার পরেরটা দেখবেন, সেটা না গেলে তার পরেরটা দেখবেন। কোনো কারণে যদি শেষেরটা না যায় তাহলে তার আগেরটা দেখবেন, সেটা না গেলেও তার আগেরটা দেখবেন। তাহলে এইটা হলো আমার প্রথম পদ, এইটা হচ্ছে আমার শেষ পদ। আর যদি পুরো ধারাটা লিখতে চান তাহলে 12, যেহেতু 4 করে ডিফারেন্স, 16, 20, এই যে ডিফারেন্স কি 4 না, এই পর্যন্ত 96। তাহলে সূত্র কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 2 ডান। এই কেস 2টা একটু কঠিন, ম্যাথে তো সব সোজা হবে না, সহজ জিনিসও থাকবে, কঠিন জিনিসও থাকবে। আমাদের সবই শিখতে হবে, সহজ জিনিসও শিখতে হবে, কঠিন জিনিসও শিখতে হবে। নেটওয়ার্কে কি প্রবলেম করতেছে নাকি? একটু কমেন্ট করেন তো সবাই। অ্যান্সার বের করা লাগবে না, এই কেউ কোনো অ্যান্সার বের করে অ্যান্সার লিখবেন না, অ্যান্সার বের করার দরকার নেই, বিষয়টা বুঝছেন কিনা, টাইপ 2 কি ডান হয়েছে কিনা একটু কমেন্ট করে দেই। সবাই একটু কমেন্ট করে দেই, সবাই একটু কমেন্ট করে দেই, টাইপ 2 কি ডান হয়েছে নাকি? তারপরে যদি কারো ম্যাথে একটু দুর্বলতা থাকে, যে জিনিসটা মনে হবে একটু কম বুঝছেন সেই জিনিসটা একটু টেনে দেখে নেবেন। কথা কি বুঝতে পারছি ভাইয়া? কারণ আমি অনেক সময় নিয়ে পড়াই, অনেক সময় নিয়ে পড়াই এবং অনেক ধৈর্য সহকারে পড়ানোর চেষ্টা করে। আমি এভাবেই পড়াই, আজকে যেভাবে আমি ক্লাস নিচ্ছি আমি সব ক্লাস এভাবেই নেই পেইড বেসের। আচ্ছা এইবার আসেন ভাইয়া টাইপ 3, আমরা খুব মজার একটা জিনিস শিখবো, ম্যাজিক বক্স। আমরা টাইপ 3-র একটা ম্যাজিক বক্স শিখবো আজকে। এই বক্সটা যদি পারেন তাহলে টাইপ 3 খুব ইজি। এই বক্সটা যদি পারেন তাহলে টাইপ 3 খুবই ইজি। আচ্ছা আমরা এখন একটা ম্যাজিক বক্স শিখবো, ম্যাজিক বক্স। ওকে সবাই একটু ভাই আগামী 5 মিনিট আমার কথা মনোযোগ সহকারে শোনেন। আমরা একটা সূত্র জানি,
n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, সবাই একটু ভাই মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমরা একটু আগে শিখছি কি a মানে হচ্ছে আমার প্রথম পদ, n মানে হচ্ছে আমার পদ সংখ্যা, d মানে হচ্ছে সাধারণ অন্তর। সবাই ভাই একটু 10টা মিনিট মনোযোগ দেন, আজকে একটা খুব মজার জিনিস শিখবেন, যে জিনিস পারতেন না সেই জিনিস এখন মুখে মুখে পারবেন। আচ্ছা, আমাদের মূল সূত্র কি n-তম পদ সমান সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। টাইপ 3 এটাও ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, আমরা একটা বক্স লিখছি, আমি বক্সটা একটু বুঝিয়ে দেই। কি কি লিখছি? 21তম পদ, তারপর হচ্ছে 12তম পদ, 8ম পদ, 3য় পদ, 2য় পদ, 1ম পদ। আচ্ছা, আপনাকে পরীক্ষা এরকম যে কোনো একটা পদের মান বের করতে বলতে পারে, 21তম পদের মান বের করতে বলে, 12তম পদের মান বের করতে বলতে পারে, 17তম পদের মান বের করতে বলতে পারে। আপনাকে আমি আজকে একটা ম্যাজিক শিখাবো। প্রথমে আসেন মূল 21তম পদ মানে কি? n এর মান হচ্ছে 21, তাহলে n এর মান যদি এখানে 21 বসান তাহলে কি আসে? 1 a প্লাস 21 মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট মিনস হচ্ছে কি a প্লাস 20d। তাহলে আপনারা যদি 21তম পদ বাইর করতে বললে, তাহলে এই সূত্রে যদি n এর মান আমি 21 বসাই আসে কি a প্লাস 20d। যদি 12তম পদ বাইর করতে বলতো তাহলে n এর মান কত? 12। এটা যদি আমি সূত্রে বসাই তাহলে আসে কত? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কি a প্লাস 11d। যদি তৃতীয় পদ বাইর করতে বলি তাহলে n এর মান কত? 3, তাহলে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট মিনস কি a প্লাস 2d। আচ্ছা, তার মানেটা কি দেখেন, 21তম পদ বললে 1 কম আসে, আসে কত? 20। 12তম পদ বললে 1 কম আসে, আসে কত? 11। তৃতীয় পদ বললে 1 কম আসে, আসে কত? 2। তার মানে ম্যাজিক বক্সটা কি? 21তম পদ মানে হচ্ছে a প্লাস 21 থেকে 1 কম কত? 20d। 12তম পদ মানে কি? a প্লাস 12 মানে কি 1 কম হবে 11d। 8ম পদ মানে কি? 8, তাহলে 8 এর থেকে 1 কম মানে কি? a প্লাস 7d। তৃতীয় পদ মানে কি? এর মান 3, তাহলে 3 এর থেকে 1 কম মানে কি? 2d। দ্বিতীয় পদ মানে কি? 2, তাহলে 2 এর থেকে 1 কম মানে কি? 1d। প্রথম পদ মানে কি? n এর মান 1, তাহলে 1 এর থেকে কম কি? 0, তার মানে কি? শুধু a। আমি কি বুঝাইতে পারছি? a প্লাস 0d, 0d তো আর লিখি না, 0d মানে তো শূন্যই। বিষয়টা বুঝেন, যততম পদ বলবে তার থেকে 1 কম হবে। তাহলে আপনারা যদি বলা হয় 29তম পদ, তাহলে এটা সমান সমান কি লেখা যায়? a প্লাস 29 এর থেকে 1 কম মানে কি? 28d। তাহলে ভাইয়া আমার কি আর এই সূত্রটা লাগতেছে কোন পদের মান যদি বের করতে বলে? 21তম পদ বললে a প্লাস 20d। আচ্ছা, যদি বলা হয় 31তম পদ, তাহলে a প্লাস 31 থেকে 1 কম মানে কি? 30d। এটার অ্যাপ্লিকেশন আমি অঙ্কে আরো ভালো দেখাচ্ছি। আমরা কি ম্যাজিক বক্সটা বুঝছি? যদি ম্যাজিক বক্সটা বুঝে থাকি তাহলে একটু সবাই লিখি তো m ডান। ম্যাজিকটা কি সবাই বুঝছি? বক্সটা এটা অঙ্কে কোন কাজে লাগবে আমি এখন দেখিয়ে দিতেছি। সবাইকে আমরা ম্যাজিকটা বুঝছি নাকি? একটু কমেন্ট করে দেই তো ভাইয়া, একটু কমেন্ট করে দেই সবাই। সবাই কমেন্ট করতে হবে, সবাই প্রত্যেকে কমেন্ট করতে হবে। করি একটু কমেন্ট করি। এবার এই ম্যাজিকটা কোন কাজে লাগে সেটা আমরা একটু এক্সাম্পলে দেখি, ঠিক আছে? একটু সবাই কমেন্ট করে দিই, একটু সবাই কমেন্ট করি। গুড। আচ্ছা, তাহলে সবাই তো m ডান লেখা শুরু করছে। এবার আমি একটু ম্যাজিকটা দেখিয়ে দিই। কেস 1 দেখেন, ধরবো আর অঙ্ক করে ফেলবো, ধরবো আর অঙ্ক করে ফেলবো। এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, 2 এ কি বলছে? 1, 4, 7, 10 ধারার 29তম পদ। আচ্ছা, আমি ভাই একটু আগে শিখছি কি, আমার ম্যাজিক বক্স অনুসারে আমি শিখছি কি, যা বলবে তার থেকে 1 কম, তার মানে 29তম পদ মানে কি হবে? a প্লাস 28d। আচ্ছা, a মানে কি? প্রথম পদ, তাহলে প্রথম পদ কত? আমার 1। d মানে কি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি জানি শিখছি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমার 4, প্রথম পদ হচ্ছে 1, তাহলে d আসে কত? 3, তাহলে 28 ইন্টু 3। আমি কি বুঝাতে পারতেছি? বলছে ধারার 29তম পদ, তাহলে 29তম পদ মানে কি? a প্লাস 28d। a মানে কি? প্রথম পদ, a মানে হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ দিয়ে আছে কত? 1। d মানে কি? সাধারণত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 1, তাহলে d কত? 3। তাহলে 28 এর সাথে 3 গুণ করলে আসে কত? 84, তাহলে 84 আর 1 যোগ করলে আসে কত? 85। আমি কি বুঝাইতে পারতেছি?
নেটে কি প্রবলেম করতেছে নাকি? আচ্ছা, অঙ্ক নাম্বার 7, সাথে কি বলছে? -5 -12 -19 ডট 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 ধারাটির 10তম পদ। আচ্ছা, 10তম পদ মানে কি? 10তম পদ আমি কি শিখছি? 10তম মানে কি 1 কম হবে, তাহলে a প্লাস কি 90, a প্লাস কি 90, তাহলে প্রথমটা হচ্ছে আমার a, আর ডি বের করার সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আপনারা যততম পদ বলবে তার থেকে 1 কম নেবেন। যেমন অঙ্ক নাম্বার 3 এ বলছে কি? দশম পদ। দশম পদ মানে কি? a প্লাস 90, এ মানে প্রথম পদ, ডি মানে সাধারণত। সাধারণত কেমনে বের করবো? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। যদি বলতো অঙ্ক নাম্বার 5 ধারাটির 31তম পদ, 31তম পদ মানে কি? a প্লাস 30d। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন ভাই? আমার কথা কি সবাই বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো অল ডান। নেটওয়ার্কে কি প্রবলেম হচ্ছে নাকি? একটু অল ডানের সাথে লেখেন তো নেটওয়ার্কে ঠিক আছে নাকি? অল ডানের সাথে একটু সবাই লেখেন তো নেটওয়ার্কে ঠিক আছে নাকি? অল ডানের সাথে একটু লেখেন সবাই, নেটওয়ার্কে ঠিক আছে নাকি? অল ডান প্লাস নেটওয়ার্কে ঠিক আছে নাকি? অল ডানের সাথে একটু নেটওয়ার্কের ফিডব্যাকটা দেন ভাই। আচ্ছা, বুঝছি সবাই অল ডান হয়েছে। একটু লেখেন তো নেটওয়ার্ক ওকে নাকি? নেটওয়ার্ক ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় নেটওয়ার্ক, সবাই একটু কমেন্ট করেন ক্লিয়ার। আমার আরেকটু পড়াতে হবে। যদি নেটওয়ার্ক ক্লিয়ার হয় তাহলে সবাই একটু কমেন্ট করেন ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করেন তো ক্লিয়ার কিনা নেটওয়ার্ক। নেটওয়ার্ক না একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 8, এটার পাশে লেখেন এক্সেপশনাল। 8 নম্বর কোশ্চেনের পাশে লেখেন এক্সেপশনাল। আজকে 3টা টাইপ পড়াবো। এই 3টা টাইপ থেকে পরীক্ষায় যে কোনো একটা টাইপ থেকে কোশ্চেন আসতে পারে ইনশাল্লাহ। এমনভাবে পড়াবো এই 3 টাইপের কোশ্চেন ইনশাল্লাহ জীবনে আর কোনোদিন ভুল হবে না। 8 নম্বর কোশ্চেনের পাশে সবাই একটু লেখেন এক্সেপশনাল। 8 নম্বর কোশ্চেনের পাশে সবাই একটু লেখেন এক্সেপশনাল। আচ্ছা, সবাই নেটওয়ার্ক যেহেতু প্রবলেম না, সবাই ক্লিয়ারলি লিখতেছেন 2-1 ছাড়া। আর যাদের নেটওয়ার্কের প্রবলেম তারা একটু ক্লাসটা পরে দেখে নিন। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা এক্সেপশনাল। কি বলছে? a প্লাস 5 প্লাস n প্লাস 13 প্লাস ডট 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 ধারাটির nতম পদ। nতম পদ ভাই, যদি কোনো কারণে কেস 1 থেকে ব্যতিক্রমী কোশ্চেন দেয় তাহলে এই কোশ্চেনটা দিতে পারে। কোনো কারণে যদি ব্যতিক্রমী কোশ্চেন দেয় তাহলে এই কোশ্চেনটা দিতে পারে। যদি ধারাটির nতম পদ বের করতে বলে তখন আর ম্যাজিক বক্স দিয়ে করা যাবে না, তখন মূল সূত্র কি? nতম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, শুধুমাত্র nতম পদ যদি বলে তাইলে আমার শুধুমাত্র ফর্মুলা দিয়ে করা লাগবে। এছাড়া যেই তম পদই বলুক না কেন সেটা আমরা ম্যাজিক বক্স দিয়ে করব। আমি কি বুঝাইতে পারছি? আমার nতম পদটা যদি বাইর করতে বলে তাইলে আমাকে ফর্মুলা দিয়ে করতে হবে, আর যে কোনো পদ যদি বাইর করতে বলে তাইলে আমি কি করব? ম্যাজিক বক্স দিয়ে করব। আচ্ছা, তাহলে nতম পদ সমান কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a মানে হচ্ছে প্রথম পদ 1, আচ্ছা, প্লাস n মাইনাস 1, d মানে হচ্ছে কি? সাধারণত। সাধারণত মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 5 মাইনাস 1 দ্যাট মিন্স 4। বসান 4, তাহলে 1 প্লাস এটার সাথে গুণ করলে আসে কত? 4n। 4 এর সাথে মাইনাস 1 এর গুণ করলে আসে কত? -4, দ্যাট মিন্স হচ্ছে কি? 4n মাইনাস 3। যদি এক্সেপশনাল কোশ্চেন দেয় তাহলে nতম পদ বের করতে বলবে। nতম পদ বের করতে বললে শুধুমাত্র ফর্মুলা, আর বাকি সবের জন্য ম্যাজিক বক্স ইউজ করবেন। এটা যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন কেস 1 ডান। আমি ভাইয়া শুধু আর কেস 2 পড়াবো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। আমি কেস 2 পড়াইলে আমাদের আজকের ক্লাস শেষ। আচ্ছা, যেহেতু অনেকে লিখতেছেন নেটে প্রবলেম, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ক্লাসটা আজকে আমি এই পর্যন্তই নেই। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন কেস 1 ডান হয়েছে কিনা। আচ্ছা ভাইয়া, আমাদের হচ্ছে টাইপ 3 এর কেস 1 পর্যন্তই হচ্ছে আজকে আমি পড়াই। আগামী ক্লাসে আমি কেস 2 পড়াবো, টাইপ 4 পড়াবো, টাইপ 5 পড়াবো। আচ্ছা, তার আগে সবাই একটু মনোযোগ সহকারে আমার কথা শুনেন। এখন ক্লাসের পর আপনার করণীয় কি? সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। কেউ লাইভ থেকে বিদায় নেবেন না, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। যেহেতু অনেকেই বলতেছেন একটু ইয়েতে সমস্যা হচ্ছে, এই কারণে আমি হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই নিচ্ছি। আচ্ছা, আপনার করণীয়টা আমি বলি। আমাদের ক্লাস হবে শনি, সোম, বুধ, এই 3 দিন রাত 10টায়।
আলাদাভাবে কোনো নোটিফিকেশন কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি হচ্ছে এই টাইমে গ্রুপে আসলেই ক্লাস করতে পারবেন। কথা কি বুঝতে পারছি? আলাদাভাবে কোনো লিঙ্ক বা কিছু দেওয়া লাগবে না, সরাসরি এখানে চলে যাবেন, ক্লাস করতে পারবেন। আমি আজকে যেতটুকু অংশ পড়াইছি এই অংশটা শনিবার দিন রাত 10টার আগে নিজেরা করে ফেলবেন। কথা কি বুঝতে পারছি? আজকে নেটওয়ার্কে কারো কারো একটু প্রবলেম হয়েছে, যাদের প্রবলেম হয়েছে তারা একটু পরে আবার ক্লাসটা দেখে নিন। শনিবার দিন রাত 10টার আগে আজকে আমি যেতটুকু পড়াইছি এতটুকু পড়বেন। পড়ার পর এই অংশটা একটা ক্লাস নোট করবেন। ক্লাস নোটের উপর একটা লাইন লিখবেন, রাহাত ভাইয়ার পেইড ব্যাচের ক্লাস নোট। সবাই একটু ভাই মনোযোগ সহকারে শোনেন। এটা প্রথম পৃষ্ঠায় লেখা, এটার একটু গোল্লা দিয়ে মার্ক করবেন উপরের দিকে। লেখা নোটটা শনিবার দিন রাত 10টার আগে আপলোড করবেন। এই পুরো ধারার অধ্যায়ের উপর সেরা যেই দুজন নোট করবেন, একজন ছেলে আর একজন হচ্ছে মেয়ে। ছেলে যে তারে 500 টাকা বিকাশ করা হবে, মেয়ে যে তারেও 500 টাকা বিকাশ করা হবে। তার মানে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর যারা ভালো নোট করবেন, একজন ছেলে 500 টাকা পাবেন, একজন মেয়ে 500 টাকা পাবেন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই নোটটা আপনার অনেক কাজে লাগবে, পাশাপাশি আর্থিক পুরস্কারও পাবেন। এবং নোটের উপর অবশ্যই এই লাইনটা লিখবেন, রাহাত ভাইয়ার পেইড ব্যাচের ক্লাস নোট। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে আজকের ক্লাসটা কেমন হয়েছে আমি একটু পর আমার রাহাত জব ম্যাথে একটা পোস্ট দেবো, ওখানে আপনি আপনার মূল্যায়নটা লিখবেন। আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, আমার নিজের এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে। যাদের নেটওয়ার্কের প্রবলেম হয়েছে তারা ক্লাসটা আরেকবার করবেন। যারা প্রথম থেকে আসেন নাই তারা ক্লাসটা একটু প্রথম থেকে করে নেবেন, কারণ আমার ক্লাস অবশ্যই প্রথম থেকে করতে হবে, তা নাহলে কিন্তু মাঝখানে ধরাটা একটু কঠিন হয়ে যাবে। তাইলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শনিবার দিন রাত 10টায়। সেদিন আমরা আজকে যতটুকু শেষ করেছি তারপর অংশ থেকে শুরু করব, মানে প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমাদের এরকম অনেকগুলা ক্লাস হবে। আর আমি এখন রাহাত জব ম্যাথে একটা পোস্ট দেবো, আমাদের আজকের ক্লাসটা কেমন হয়েছে আপনার মূল্যায়নটা আপনি লিখবেন। সোজা বাংলা, আমি যেখানে আপনার কাছে যা জানতে চাবো আপনি সেখানে তার উত্তর দিবেন। কারণ এখানে ভাই আপনারা যখন কমেন্ট করেন, সবার কমেন্ট আমার আলাদাভাবে পড়া সম্ভব না, কিন্তু অনেকে যখন কমেন্ট করেন তখন ম্যাক্সিমামের কমেন্টে আমার চোখে পড়ে। কথা কি বুঝতে পারছি? আশা করি আজকের ক্লাসটা সবাই বোঝার কথা। তারপর কেউ যদি কোথাও কোনো কিছুতে আটকে যান, আপনি একটু কষ্ট করে ওই অংশটা একটু টেনে দেখবেন। আর প্রত্যেকে শনিবার দিন রাত 10টার আগে আজকের ক্লাসের উপর লিখবেন পার্ট 1, ধারা পার্ট 1, এবং এই লাইনটা লিখবেন, রাহাত ভাইয়ের পেইড ব্যাচের ক্লাস নোট। এই নোট কথাটা না লিখলে আপনাকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না। আমি কি বুঝাইতে পারছি? এই নোটগুলো প্রত্যেকের কাজে লাগবে, পাশাপাশি পুরস্কারও পাবেন, আর নিজের প্রিপারেশনটা অনেক সুন্দর হবে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাকুক। আরো 2-4টা আমরা ক্লাস নেওয়ার পর আমি আরেকটা গাইডলাইন ক্লাস নেব। আপনাদের ধারাটা আমি আগে শেষ করি, তারপর আমি আপনাদের আরেকটা ওভারঅল মূল্যায়ন শুনবো, যে কি সমস্যা, কার কি প্রবলেম, ম্যাথ নিয়ে এখনো কারো কি সমস্যা আছে কিনা। আগে আমাকে 4টা ক্লাস নেওয়ার সুযোগ দেন, পুরো ধারাটা আমি আগে পড়াই, একটা ধারার উপর পরীক্ষা নেই, তারপর আমি একটা গাইডলাইন ক্লাস নিয়ে আবার আপনাদের মনের কথা শুনবো, যে কি হচ্ছে, ম্যাথ যে পারতেন না 4টা-5টা ক্লাস করে কতটুকু উন্নতি হয়েছে। আর আজকের ক্লাসের মূল্যায়নটা সবাই একটু কমেন্টে জানাবেন। আমি যখন পোস্ট করবো সেই পোস্টের কমেন্টে আমি সবার পোস্টের কমেন্টটা পড়লে নিজে বুঝতে পারবো আপনাদের ক্লাস নিয়ে মূল্যায়ন কি। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আশা করি আজকের ক্লাসটা সবাই ভালো লাগছে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে শনিবার দিন রাত 10টায় ধারার পার্ট 2। এবং ক্লাস করার সময় অবশ্যই লেকচার শিট সাথে রাখতে হবে। এই লেকচার শিট অবশ্যই সবাইকে সাথে রাখতে হবে। আমি কি বুঝাইতে পারছি? অবশ্যই লেকচার শিট সাথে রাখতে হবে। কোশ্চেন লেকচার শিট সাথে নিয়ে ক্লাস করবেন। যারা আজকে প্রথম ক্লাস করছেন হয়তো লেকচার শিটটা সাথে ছিল না, ক্লাস করার নিয়ম হচ্ছে পেইড ব্যাচে অবশ্যই লেকচার শিট হাতে নিয়ে ক্লাস করতে হবে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।